আসসালামু আলাইকুম। আজকে আমি ভ্রমণ করতেছি মানিকগঞ্জ থেকে গোপালগঞ্জ পর্যন্ত। আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আছে সেবাগ ইউনিয়নের 0016 গাড়িটি। আজকে আমরা দেখবো যে সেবাগ ইউনিয়নের যে ঘাটের আগে যে তাদের একটা পারফরমেন্স ছিল, যে তারা অনেক ভালো সার্ভিস দিচ্ছে, সেটাকে এখনো আছে কিনা। তো সেটা দেখার আগে আপনাদের ছোট একটা ক্লিপ দেখাই দিই। মোটামুটি এখনো বলা যায় যে সেবা তার আগের মতোই আছে, কিন্তু বর্তমানে তাদের বিভিন্ন সমস্যার কারণে তাদের টিপ সংখ্যা অনেক কমে আসছে, এবং কি তাদের আরও কিছু ম্যানেজমেন্টের কিছু সমস্যা আছে, যার কারণে তাদের টিপ সংখ্যা অনেক কমে আসছে। কিন্তু যতটুকু আমি ভ্রমণ করে দেখলাম, তাদের সার্ভিসটা কিন্তু খুবই এখনো আগের মতোই মোটামুটি আছে। আস্তে তারা আরও ভালো কিছু করবে। তা আজকে আমি ভ্রমণ করতেছি সেবা ইউনিয়নে। আমি যাচ্ছি হলো মানিকগঞ্জ থেকে গোপালগঞ্জ পর্যন্ত। তা আমরা কিন্তু এই যে আইসা রোডের মধ্যে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আইসা রোডে ঘাটের দিকে যাচ্ছি আর কি। তা সামনে যে ফুল গাছটা ছিল, ওটা কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছিল, যে মানে এখানে সুন্দর লাগতেছে। সেবা কিনলে নিচে একটা ফুল গাছ আর কি, দেখতে অনেক ভালো লাগতেছিল। তো আমরা দেখতে দেখতে কিন্তু আইসা আমরা ঘাটে চলে আসছি। আর এখানে কিন্তু আমাদের সামনে একটা সেলফি পরিবহন আসছে। আপনি আইসা রোডে আসবেন, রাতে সেলফি দেখবেন না, এটা কিন্তু কখনোই হয় না। তা আমি প্রথমে মনে করছিলাম সেবা হয়তো সেলফিটা ওভারটেক করবে না, বা সেলফি চলে যাবে। কিন্তু আমাদের সামনে দেখলাম যে না, আমাদের ড্রাইভার কিন্তু আস্তে আস্তে কিছু সেলফিটা ওভারটেক করে সামনের দিকে যায়। তা সেবা কিনার একটা বেশি কিছু কথা বলি। সেবা কিনার কিন্তু আপনার 2012 সালের পর থেকে কিন্তু তারা ভালো একটা পারফরমেন্স যাচ্ছিল। 2018-19 সালে কিন্তু তারা অনেক ভালো কিন্তু পারফরমেন্স দিয়েছিল আপনার ঘাটের রোডে। আর ঘাটের রোডে কিন্তু আপনার তারা অনেক ভালো সেবা দিয়েছে, এবং কি ইভেন আপনার আরিচা রোড দিয়েও যেরকম সেবা তারা দিছে, আপনার মা রোড দেখুন একই সেবা তারা অনেক দিন যাবত দিচ্ছে। কিন্তু সরকার চেঞ্জ হওয়ার বিভিন্ন সমস্যার ম্যানেজমেন্ট ভিত্তিক বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তারা আজকে প্রায় বন্ধের মুখে বলেই চলে, কারণ তাদের চিপ সামনে কমার্সের বিভিন্ন ঝামেলা। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম আপনারা মানিকগঞ্জ যেই ফেরিঘাটে যে কাউন্টার, সেই কাউন্টারের সামনে। এখানে কিন্তু সেবাগিনের গাড়িটা কিন্তু এখানে চেকার আছে, এখানে তারা গাড়িটা চেক দিয়ে গাড়িটা ছেড়ে দেবে। আর আমাদের যে ফেরির টিকিটটা কিন্তু এখান থেকে নিয়ে নেয়। তো ফেরির টিকিট নিয়ে চেক সম্পূর্ণ করে আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি। ওই সামনে দেখতে পারেন ভাই, গাড়ির সিরিয়াল দেয়। এখানে আসলে অনেক ইতিহাস, অনেক যারা এই রোডে ভ্রমণ করছেন তাদের অনেক অনেক স্মৃতি এখানে কিন্তু জড়াই আছে। এখানে ভাই ঘন্টার পর ঘন্টা আসলে অনেকে জ্যাম ঠেলতো, অনেকে বসে থাকতো, এই আশপাশ দিয়ে ঘোরাফেরা করতো। মানে অনেক স্মৃতি অনেকের আছে, যারা আসলে আরিচাঁদে অনেক আগে ভ্রমণ করছেন, আর 4-5 বছর আগে, তারা এই মজাটা মানে মজাও আছে, কিন্তু খারাপও লাগতো যে অনেকক্ষণ ধরে আমরা এখানে জ্যাম ঠেলতাম। তা আমরা কিন্তু সামনের দিকে চলে যাচ্ছি। আর সামনে যাওয়ার পর এখানে কিন্তু মানে সুন্দর একটা, মানে ভাই আমি মানে কি বলবো, পুরাতন যে ঘাটের রোডের একটা ফিল, সেটা কিন্তু আমি আজকে পেয়ে গেছি। তা আমরা কিন্তু এখানে কিন্তু যে দেখো সামনের দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের সামনে এটা সম্ভবত 5 নম্বর ফেরিঘাট। তো এটার যে ফেরিটা ছিল, ওটা মনে হয় সম্ভবত চলে গেছে, মানে এখানে আর কোনো বাস আপাতত লোড দিবে না। তো এই তো তৎক্ষণাৎ আমি দেখলাম আমার সামনে যে বাসটা ঘোরাচ্ছিল, তখন আমাদের গাড়িটা কিন্তু কি করলো, হেল্পার গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি কিন্তু তারা গাড়িটা ঘোরাচ্ছিল। আগে আপনারা ভিডিওটা দেখেন। তো ভাই গাড়িটা কিন্তু এখানে ঘোরানো হয়ে যায়। এখানে সামনে কিন্তু একটা বাস লাভার দেখতে পারি। তো অবশ্যই এই বাস লাভার ভাই কি কেউ চিনে থাকলে অবশ্যই তাকে মেনশন করবেন, কারণ আমি তার সাথে ফেসটাকে ভালোভাবে দেখতে পারি নাই, ভিডিও দেখতে দেখছি। তো এখান থেকে কিন্তু আমরা 2 নম্বর ফেরিঘাটের দিকে চলে যাই। আর আমরা কিন্তু সর্বপ্রথম 2 নম্বর ফেরিঘাটে প্রবেশ করি। কিন্তু ভাই যতই ফেরিঘাটে প্রবেশ করে লাভ হয় নাই, কারণ আমাদের পিছনে যে গাড়িগুলো ছিল, গাড়িগুলো কম ছিল। আর ফেরিটা মোটামুটি বড় ছিল, তো সম্পূর্ণ ফেরিটার কি লোড নেয় নাই, এই কারণে অনেকক্ষণ অপেক্ষা করা লাগছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমরা যে ফেরিঘাটে নিচে নামতেছি, আর এখানে কিন্তু সম্পূর্ণ সকাল যত যাত্রী আছে সবাইকে নামাই দিবে, কারণ বিগত কিছু ঘটনার পরে ফেরিতে উঠায় কিন্তু বাসের সকল যাত্রী নামাই দেয়। তো এখানে নামাই দিয়ে কিন্তু আমাদের গাড়িটা কিন্তু ফেরিতে উঠে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু ফেরিতে উঠে গেছে। তা ফেরিতে ওঠার পর আসলে ভাই, যেহেতু আমি প্রায় 5-6 বছর পরে আর কি এইদিকে আসছি, তা আমি একটু আশেপাশে ভিউটা একটু এনজয় করতেছিলাম। দেখতে আপনারা দেখেন যে ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর যখন ভাই একজন বাস লাভার হিসেবে এরকম সুন্দর ভিউ আর সাথে যে একটা জাপানি এরি থাকে, তাহলে আসলে কিন্তু ভাই যে বিষয়টা অনেক মজার থাকে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমাদের ফেরি কিন্তু এই পারে চলে আসছে। তো এই পারে চলে আসার পরে কিন্তু আমরা আস্তে আস্তে গাড়িটা কিন্তু মানে গাড়িটা সরি ফেরি টালটা কিন্তু আস্তে আস্তে নামাচ্ছিল। আমাদের ড্রাইভার কিন্তু এখন আসে নাই, কারণ যেহেতু এখনো ডালাটা খোলে নেই। তো এই ডালাটা খোলার পরেই কিন্তু আমরা আস্তে আস্তে নেমে যাবো। তো এখানে আপনি দেখেন ডালাটা কিন্তু আস্তে আস্তে খুলতেছে, ঠিক আছে।
প্রায় যে খোলা হয়ে গেছে, এখন কিন্তু আমরা নেমে যাবো। নামার পর আসলে ভাই সামনে আরেক কাহিনী, এখন আমাদের গাড়িটা নামার পরে আমার সামনে দেখি সামনে ভাই ভ্যান অটো রিক্সায় ভাই এত পরিমাণে ভাই জাম করে রাখছে, মানে যেটা ভাই বলার বাহিরে আসলে। মানে আমার গাড়ি যাবো কই দিয়ে ভাই, গাড়ি ভ্যান অটো রিক্সায় তো ভরে গেছে, গাড়ি যাওয়ার কোনো রাস্তা নাই। মানে বর্তমানে ভাই ঢাকা শহরে হোক বা গ্রামে হোক ভাই, ভ্যান গাড়ি রিক্সা মিক্সা এগুলা ভাই যে পরিমাণে ঝামেলা করে সেটা বলার মতো না। দেখা গেলে ভাই রাস্তা পুরো ফাঁকা, কিন্তু তারা কি করবে, রাস্তার মাঝখানে এই কোনা এদিক দিয়ে গাড়ি রাখবে, এই যে এখান থেকে কিন্তু আমাদের হেল্পার নাই বা এখানে মেলাক্ষণ ধরে ই করতে পারে, কিন্তু রাস্তা কিনে রাখা যায়, মানে মানুষের একটা ভাই সাধারণ জ্ঞান নেই। ঠিক আছে, যাই হোক, আমরা এখানে কিন্তু এখন যে এই পারে সেখানে আমরা ঘাটের রোডটা আমাকে রাস্তা পার করতেছে, যেখানে এই জায়গাটা আসলে সঠিক নাম কি আমি সঠিক জানি না। এইখানে আপনার সামনে আরেকটা টার্নিং আছে, এখানে এই যে একটা টার্নিং আছে, এই টার্নিং এর পরেও কিন্তু আমরা একবার সোজা একটা রাস্তা। আর সামনে সেবাগিনা এগুলো চেক সম্ভবত কোনো মকসদপুরের আগে হয়তো মনে হয় কোনো চেক নাই। ওটাই যে এই যে আমরা এখন যে 4 লেনে চলে আসছি, 4 লেন মানে 2 পাশে 2 লেন আর কি। তো এখানে কিন্তু দেখেন আপনার রাস্তার ভিউটা কিন্তু সুন্দর, ঠিক আছে ভাই। আপনি যদি মাওয়াতে আপনি ভ্রমণ করেন, মাওয়া রাস্তা সুন্দর, এক্সপ্রেসের রাস্তার হিসাব আলাদা, কিন্তু আসলে ভাই ঘাটার রোডের সৌন্দর্য আলাদা। আর এইখানে আগে তো এই দেখেন একটা উল্টা একটা রিক্সা আছে, যাই হোক। আর এইখানে আপনার আগে মানে এত পরিমাণ জ্যাম লাগতে পারে যেটা দেখতেও ভালো লাগতো, যেমন আপনার পথের সাথে হওয়ার আগে। কিন্তু এখানে কিন্তু ঈদের সিজনে প্রচুর জ্যাম লাগতো, দেখা গেলো অনেকেই 10 ঘন্টা 12 ঘন্টা 18 ঘন্টা, এমনকি এমন সময় আজকে একদিনও দেখা গেল এইখানে থেকে গেছে, যে ফেরি পায় নাই বা বিভিন্ন সমস্যা। এই কারণে কিন্তু অনেক জ্যাম পথ আছে, কিন্তু পথের সাথে আবার মোটামুটি এই দিকের যে জ্যামটা আছে এটা কিন্তু অনেকটাই কিন্তু কমে আসছে। আপনার সামনে কিন্তু ফুল গাছটা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে ফুল গাছটা, যে গ্রামের প্রকৃতির যেই দৃশ্য, এটা দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। হ্যালো ভাই, ঢাকা শহর যারা থাকেন তারাই আসলে বলতেন যে গ্রামে আসলে কি মজাটা, কারণ তারা আমার গ্রামে থাকে, তারা আসলে তারাও গ্রামে মজার উপভোগ করে, কিন্তু তারা সবসময় গ্রামে থাকে, তারা আসলে মন থেকে ওই ফিল্ডটা হয়তো তারা পায় না। কিন্তু যারা ঢাকা থেকে গ্রামে যায়, হলো 2 দিন 4 দিন 5 দিনের জন্য যায়, তারাই আর কিন্তু আসলে ভাই গ্রামের প্রকৃত যে ইরা আসলে মজার কিন্তু তারা অনুভব করে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা সম্ভবত নগরকান্দা বলে, আমার আসলে ধারণা নাই। তো এখানে কিন্তু যে উঁচু উঁচু যে গাছগুলো আছে, দেখেন এগুলো কিন্তু দেখতে ভালো লাগছিল, যে আপনার 2 পাশে যে গাছ রাস্তাটা রেখে রাখছে, তো মোটরসাইকেল দেখতে ভালো লাগছিল। যে দেখছেন এই যে কি সুন্দর দেখা যাচ্ছে গাছগুলা, মানে কিছুটা ভাই মাগুরা যে রোডটা আছে, কিছুটা ওই মাগুরা বা ওই যে বেনাপোল রোড, কিছুটা ওই রকম হালকা হালকা ফিল আসতেছে আর কি দেখতে, মনে হচ্ছে ভাই মাগুরা চলে আসছে, এরকম একটা ব্যাপার। আর আমাদের সুবাদুর সাহেবের সামনে কিন্তু নীলি বসে আছে, হেল্পারও তার জায়গায় আছে, ড্রাইভার তো অনেক সুন্দর একটা ই করতেছে। তাই এটা আমরা রাজবাড়ি মোড়ে চলে আসছি। রাজবাড়ি মোড় থেকে আমরা এই যে বাইরে যাবো, বাইরে যে আমরা আবার ডান দিকে যাবো, সামনে একটা মোড় আছে, এখানে দেখছেন ভাই মোটরসাইকেল ভাই মানে চিপা চুপার মধ্যে ঢুকাই দেয়, মানে ভাই এদের ভাই মরার ভয় নেই। আর এরা আসলে কি বলবো, বাইকার সবাই খারাপ না, কিন্তু কিছু কিছু আছে ভাই ঝামেলা। যেমন এই যে গোল্ডেন একটা সামনে কি সুন্দর, সামনে ফাঁকা থাকতে রাস্তায় গাড়ি আইরে করে দিয়েছে। যাই হোক ভাই, এখানে কিন্তু আমরা একটা অপ্রত্যাশিত জ্যাম পেয়ে যাই, কারণ এখানে যে এটা সম্ভবত কুমারী নদী না কমলকান্দা নদী জানি কি জানি বলে, সেটা নামটা আমার ভালো মনে নাই। তো এখানে কিন্তু আমার অনেকটা মোটামুটি জ্যাম পাই। আসলে এখানে আমি ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম, এখানে সচরাচর কোনো জ্যাম হয় না, হয়তো ব্রিজে কোনো সমস্যা হয়েছে, সামনে একটা ব্রিজ ছিল, হয়তো ব্রিজে কোনো সমস্যা হয়েছে বা হয়তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই কারণে এই জ্যামটা হয়েছে। তাই এখানে কিন্তু আমরা প্রায় দীর্ঘ 30-40 মিনিট জায়গায় বসে থাকি। এখানে দেখো ভাই, আমরা জায়গায় বসে আছে, সাকুরাকান্তা উল্টা এসে মানে ওই আগে চলে যাবে, লেগে আমাকে ড্রাইভার কিন্তু গাড়ি ডাইরেক্ট করে থিয়ে দিছে, যাতে ওই পেজে যে গাড়িগুলো আসছে সেগুলো যাইতে পারে, কিন্তু সাকুরা যাতে ঢুকতে না পারে। দেখেন তাও ওখানে সাকুরা ঢোকার চেষ্টা করতেছে, তো আমাদের ড্রাইভার কিন্তু সে নড়চড় না। সাপোজ একটা কথা, আমরা ভাই মনে করো যে 30-40 মিনিট আমরা জায়গায় বসে আছি, আর তুমি পিছন থেকে এসে হুট করে সামনে চলে যাবা, সামনে যাবা তুমি জ্যাম বাঁধাবে, এটা তো আসলে ভাই বানার মতো না। দেখেন সামনে দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজের উপর কিন্তু অনেক জ্যাম, এখানে জ্যাম লেগে আছে। তো এখানে কিন্তু আমাদের গাড়ি কিন্তু সেই ব্যাখ্যা করে রাখা, কারণ যে তোদের কোনো গাড়ি আসছে না। আর সাকুরা কিন্তু এখনো বলতেছিল আমাদের সাইড দেন, আমাকে তোমরা সাইড দেবো কেন, তোমরা পিছনে আছে, পিছনে সিরিয়াল ধরো, সবাই যেহেতু সিরিয়াল আছে তোমরা সিরিয়াল ধরো, তুমি একলা যাবা, তোমার পিছনে আরো অনেকগুলো পরিবহন যাবে, এটারও ভাই দেখা গেলো সামনে থেকে যে গাড়িগুলো সেগুলো আবার জ্যাম আটকে যেতে, বিভিন্ন সমস্যা হয়। এই দেখেন ভাই কি পরিমাণে জ্যাম। যাই হোক, এই যে কুমারনদ আর কি জায়গাটার নাম। যাই হোক, এই জায়গাটা কিন্তু আমরা মেলাক্ষণ আটকেছিলাম, প্রায় 30-40 মিনিটের মতো বেশি হয়তো। যেখানে কিন্তু এই যে হয়তো মানে রাস্তার কাজ চলতেছে না বা ব্রিজের কোনো কাজ চলছে, এখানে একটা এই যে রোলার দেখতে পাচ্ছেন আপনারা। আর জ্যাম তো ভাই মানে কি কম, অনেক জ্যাম লাগছে, যে নদীর ব্রিজের উপরে আমরা আছি, আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। কিন্তু আসলে জ্যাম লাগছিল ভাই, কঠিন জ্যাম, অনেক গাড়ি, আমাদের সামনে দিয়ে অনেক গাড়ি ছিল, আমাদের ডান সাইডে অনেকগুলো গাড়ি ছিল। তো যাক ভাই, আস্তে আস্তে জ্যাম থেকে কিন্তু আমরা বের হয়ে গেছি অনেকক্ষণ, প্রায় এই যে
রানিং এ প্রায় 5-6-7 মিনিটের জ্যাম দেখলাম, মানে ঘাটা রোডে যে জ্যামটার একটা ফিল পেয়ে গেছি আর কি। যাই হোক, তো এখান থেকে কিন্তু আমরা চলে এসেছি। এখন আমাদের সামনে কিন্তু একটা গোল্ডেন কিন্তু বাবে চাপাইছিল, ওখানে পিছনে ছিল। এখন আমার সামনে কিন্তু তেমন কোনো গাড়ি নেই, খালি তুহিনের একটা রয়্যাল এক্সপ্রেস সম্ভবত মানে গেছে একটা গোল্ডেন লাইন। এই যে তুহিনের বাসটা কিন্তু আমার পেয়ে গেছে, কিন্তু সেবা সেবা বাই সেবাই। কারণ কি, সেবা যতই হোক এখনো কিন্তু তার আগের সেই ফিল্ডটা কিন্তু রয়ে গেছে। দেখেন সেবা কিন্তু ভাই পুরো কিন্তু ভাই বাম্পার মিলাই দিছে। মানে যেহেতু সবাই অনেকক্ষণ জ্যাম ঠেলছে, সবাই আর কি আগে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যেহেতু প্রায় 1 ঘন্টার মতো সবাই জ্যামে বসেছিল। তো কে ওখানে আর কি ভাই ছাড়তে নারাজ। এখানে কিন্তু একটা জিনিস ভালো লাগছে কি, যে বাম পাশে অ্যাম্বুলেন্সটা, একটা অ্যাম্বুলেন্স আসছিল, সেবার ড্রাইভার কিন্তু অ্যাম্বুলেন্সটা হর্ন দেয়, বা সেবা কিন্তু বামে সাইড করে অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দেয়। তুইনে কিন্তু পরপর সেম কাজটাই করে, যে তুইনে কিন্তু দেখছে এরপরে অ্যাম্বুলেন্সটাকে তুইনে কিন্তু অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দেয়। কিন্তু সামনের ট্র্যাকটা হয়তো ছাড়ছিল, কিন্তু সামনে তো কোনো গাড়ি অ্যাম্বুলেন্সটা বেরোতে পারে নাই। কিন্তু আসলে ভাই জিনিসটা আমার ভালো লাগলো, যে আপনার অ্যাম্বুলেন্সটাকে সবাই সাইড করে দেয়, কোনো ইমার্জেন্সি রোগী থাকতে পারে এখানে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ভাই সেবা কিন্তু ভাই পুরা তুহিনের বাম্পার ধরে রাখছে, ঠিক আছে। আর একটা কথা কি ভাই, ড্রাইভার কিন্তু যথাযথ তার নিজের যতটুকু স্কিল আছে ওই সে চালাইছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো প্রকার ওভার স্পিডিং বা ওভার কোনো কিছু করা হয় নাই। ড্রাইভার সাধ্যের মধ্যেই কিন্তু সে চালিয়েছে, কিন্তু সুন্দর গাড়ি চালাইছে। এখানে কিন্তু আমরা একটা গোল্ডেন পেয়ে যাই, গোল্ডেন কিন্তু আমরা সুন্দর মতো ওভারটেক করে দিই। ফরিদপুরে আসলে বা আপনি গোল্ডেন দেখবেন, এটা কিন্তু আসলে এটা কিন্তু হয় না, কারণ গোল্ডেন কিন্তু বর্তমানে ফরিদপুর থেকে অনেক টিপ চলে তার মাওঘাট হয়ে। আইসাদে হয়তো কয়েকটি অল্প সীমিত কিছু টিপ চলে, কিন্তু মাওয়াতে তার টিপ সংখ্যা বেশি। তো যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু এখানে ভাঙ্গা চলে আসলাম। আর ভাঙ্গা অনেকে আছে ভাই, আসলে ভাঙ্গা এসে অনেকে ঘোরায় যায় যে কোন দিক থেকে যাবে। তো আমরা ভাঙ্গাতে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হই, এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি দেখে দিয়েছি। আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, দেখতে আপনাদের সুবিধা হয়। যে খাটের গাড়িগুলো কোন দিকে ঢুকে যায়, এখান দিয়ে সামনে যাই বাম দিয়ে ঢুকে একবারে আমরা যেই ওই যে ডান পাশে রাস্তা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু সম্পূর্ণ এক্সপ্রেসের গুলিস্তান সাইদাবাদে যে রাস্তাটা ওইটা আসছে পদ্মা সেতু, ওটা কিন্তু রাস্তা আমরা কিন্তু সেই রাস্তায় উঠে গেছি। এখন তো কিন্তু আমরা এই যে গোপালগঞ্জের সিঙ্গেল রোডে চলে আসছি। আমরা এখন বর্তমানে জয় বাংলা আছি। জয় বাংলা পার হওয়ার পর আমরা কিন্তু এখানে আপনার এই যে জয় বাংলা পর যে নগরকান্দা টোল, সেখানে কিন্তু আমরা চলে আসছি। মানে টোল না, সরি, কি রেলওয়ে যে ইটা আছে, এখানে চলে আসছি। এখানে পার হবো কিন্তু আমরা মকসুদপুর চলে যাবো। মকসুদপুর সেবা গ্রামের চেক আছে, চেকের পর হয়তো তারা পাম্পে বিরতি দিতে পারে, নাও পারে, সঠিক আমি জানি না। সে নতুন একটা পাম্প করছে। তো এখানে কিন্তু আমরা এই যে মকসুদপুর চলে আসছি। মকসুদপুর চলে আসার পরে কিন্তু আমরা যে সেবা পাম্পে চলেছি। মকসুদপুরে কিন্তু আপনার প্রায় 5 মিনিটের মতো ছিল, কারণ মকসুদপুরে গাড়িটা চেক হয়েছে। তা আসলে ভাই একটা জিনিস আমার একটু পছন্দ হয় না, এই কারণ আপনার আমি মনে করেন যে গাড়িগুলো আসে বা যেগুলো চায়, যেগুলো অনেক গাড়িগুলো পাম্প থেকে তেল নিয়ে আবার মকসুদে চেক দেয়। আবার কিছু কিছু গাড়ি হয়তো মকসুদে চেক দেওয়া পাম্পে আসে। তো দেখা গেলো এই দুই জায়গায় কিন্তু মোটামুটি অনেক সময় লেগে যায়। কারণ পাম্পে প্রায় আমাদের 20 মিনিটের মতো ওয়েট করা লাগছে তেল নেওয়ার জন্য। মানে তেল নিয়ে সবাইকে উঠাইতে প্রায় 20 মিনিট সময় লেগে গেছে। যাই হোক, পাম্পের বিরতির পর আমরা কিন্তু আবারও চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর আমার গন্তব্য কিন্তু ভাই প্রায় শেষ হয়ে গেছে, কারণ যেহেতু আমি চন্দ্রদিঘিলা নামবো। তা আমার রাস্তা কিন্তু খুবই কম। মকসুদপুরের পরে এখন আমার ভাইটিয়া পাড়ার পরে এখানে চন্দ্রদিঘিলা নেমে যাবো। তা আমাদের গাড়ি কিন্তু আবার যে রোডে উঠছে, আমরা কিন্তু আবার ভাটিয়াপাড়ার দিকে রওনা দিলাম। তা দেখতে দেখতে আমরা কিন্তু এই যে ভাটিয়াপাড়া চলে আসছি। ভাটিয়াপাড়া একটা ব্রিজ আছে, ব্রিজের উপর গাড়ি কিন্তু আস্তে আস্তে ব্রিজের উপর থেকে। ভাটিয়াপাড়া আমাদের কোনো যাত্রী নামা ছিল না, তাই আমরা ভাটিয়াপাড়া থেকে ঘুরে আমরা বাম দিকে চলে যাবো গোপালগঞ্জ পুলিশ লাইনের দিকে। সামনে কিন্তু ভাই গোবিন্দপুর পার হওয়ার সামনে ভাই কিন্তু আমরা একটা বক্তিয়ার পেয়ে গেছিলাম। সম্ভবত গাড়িটা আগে ফাল্গুনি ছিল, এখন বক্তিয়ার হয়ে গেছে। তো যাই হোক, ওভারঅল কথা ভাই, সেবাগিনা সার্ভিস আগে যেমন ছিল আমি এখনও তেমন মোটামুটি ফিল পাইছি। তাদের সুপারভাইজারের ব্যবহার বা ড্রাইভারের ব্যবহারটাও যথেষ্ট ভালো ছিল। গাড়ি কন্ডিশন মোটামুটি ভালো ছিল, শুধু পিছনে একটু ভাঙ্গা ছিল। এটা হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হয়তো পিছনে হয়তো গাড়ি পার্কিং করতে হয়তো ভেঙে দিচ্ছে, এরকম কিছু হইতে পারে। এতে সেবাগিনা সার্ভিসটা বলতে গেলে আগের মতোই আছে। শুধু আমার গাড়ির একটা সমস্যা ছিল, আমার একটা জিনিস ভালো লাগে নাই, এই যে মকসুদপুর চেক আবার পাম্পে বিরতি, তার মধ্যে আবার আমার গাড়িটা ছিল 11টায়, সেখানে গাড়ি নিয়ে পাইছি 11টা 40 সামথিং, প্রায় 40 মিনিট লেট। হয়তো ওই গাড়িগুলো যেহেতু উত্তরতার সাথে সারে, ওখান থেকে হয়তো জ্যাম পড়তে পারে। তো ওভারঅল যা ছিল সবকিছু আমার মোটামুটি ভালো লাগছে। আমার সার্ভিস, পরে গাড়ি সবকিছুই ভালো ছিল। পরে সেবার যে ট্রেনে আসছে এভারেজ, ওইভাবে জিনিসটা ভালো লাগছে। তো ওভারঅল বলা যায় আপনার যে কাউন্টার লেট আর এই পাম্পে আর এই মকসুদের বিরতির মধ্যে মোটর যা ছিল সবই কিছু ভালো লাগছে। ড্রাইভার সবই কিন্তু মোটামুটি ভালো ছিল। তো যাই হোক, আমি কিন্তু আমার গন্তব্যে চলে আসছি। তো এখান থেকে কিন্তু আমি নিয়ে যাবো। তো ভাই ভিডিওটা আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা সেভাবে ভ্রমণ করলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা আমাদের কাছে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তো আল্লাহ হাফেজ ভাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।